তোমার স্বামী তোমাকে দেখবে না, সেটা তো হতে পারে না বলো। অনেক চেষ্টা করা হয়েছিল তো, খেয়েছিলাম অনেকবার, বারবার এখানে পাঠিয়ে দিয়েছে, নেয়নি আমাকে। ফুলঝুরি, তুমি এখন এসবের মধ্যে থাকতে চাও না? কেন থাকতে যাবো না গো? হ্যাঁ দেখো, তোমার যদি থাকতে ইচ্ছে না করে তুমি থেকো না, কিন্তু আমার ব্যাপারে কোনো কথা বলতে এসো না। আমি না সত্যি বুঝতে পারছি না ডলিদি, স্বদেশদা তো তোমাকে পছন্দ করে বিয়ে করেছিল, তাহলে কি এমন অপছন্দের কাজ তুমি করলে যে তোমার সাথে সংসারই করলো না? আর যদি সংসার না করে তো না করবে, শৈশাবুত করে ছেড়ে দিক না তোমাকে। ছেড়ে দিচ্ছে না কেন? তোমার বুঝি জীবনের কোনো দাম নেই? হ্যাঁ আরে বাবা, তোমারও তো জীবনের দাম আছে। কি না বাপের বাড়িতে খেটে খেটে মরবে, এরকম তো হতে পারে না। ও ডলিদি, শোনো আমার কথাটা, তোমাকে আমি সত্যি নিজের দিদির মতো মনে করি গো। দেখো, আমি একা থাকতে ভালোবাসি না, আমি সবাইকে নিয়ে থাকতে চাই। এখন তুমি ছাড়া কে আছে বলো তো আমার দিদির মতো? যে আমার দিদি, তাকে তো ভালোবাসতে গিয়েছিলাম, কিন্তু দেখো তার কাছ থেকে কোনোদিনও কোনো ভালোবাসাই পেলাম না। তবে হ্যাঁ, আমার সোনা দিদি আমাকে খুব ভালোবাসে, অবলা মানুষ, তারও দুদিন পর বিয়ে হয়ে যাবে, কে আর থাকলো আমার কাছে? তো তুমিই থাকলে, তাই না? দেখো, তোমার যতদিন খুশি তুমি এখানে থাকো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে এটা নয় যে স্বদেশদা তোমাকে নিয়ে যাবে না। তোমাকে তো তোমার অধিকারটা বুঝে নিতে হবে, বলো। দেখো ডলিদি, আমি কিন্তু সব তোমার ভালোর জন্যই বলছি গো। এই যে তুমি লাইন দিয়ে কল থেকে জল তোলো, এগুলো তো তোমার করার কথা নয়, বলো। তুমি তো বড়লোক বাড়ির বউ, খারাপ লাগে এগুলো দেখলে, তাই তোমাকে এই কথাগুলো বলছি আমি ডলিদি। নেবে না, ফিরিয়ে নেবে না আমায়। আমার শাশুড়ি পছন্দই করে না আমাকে, উনি কিছুতেই মানবেন না। আর তোমাদের স্বদেশদা, সে তার মায়ের কথা কখনো ফেলবে না, কখনো না। কখনো ফেলবে না বললে তো আর হবে না, কখনো ফেলবে না আবার কি? হ্যাঁ, মায়ের অমতে গিয়েই তো তোমাকে বিয়ে করেছিল। হ্যাঁ, মায়ের পছন্দ হয়নি তো তোমাকে? তারপর যখন মায়ের পছন্দ হলো না, তারপরে তোমার সাথে থাকলো না কেন? কেন মায়ের মতের বাইরে গিয়ে তোমার সঙ্গে ঘর সংসার করলো না? আই ডলিদি, তুমি আমার উপর ছেড়ে দাও তো, ছেড়ে দাও তুমি আমার উপর। দেখো, আমি তোমাদের মতো না, সত্যি বলছি, এত ভদ্রলোক নই। আমি ঠিক ঝগড়া করবো, ঝগড়া করে না তোমার অধিকার আমি আদায় করে আনবো, আমি তোমায় বলে রাখলাম। ডলিদি, তুমি ওই বাড়িতে যাও না যাও সেটা পুরোপুরি তোমার ব্যাপার, কিন্তু স্বদেশদা থাকতেও তুমি ভাবে শূন্য জীবন কেন কাটাবে বলো তো? ফুলঝুরি, বলছি তো তুমি এসব ব্যাপারে এখন মাথা ঘামাতে যেও না। এই দেখো লালন, আমার মাথা আমি ঘামাবো, তোমার মাথা তুমি ঘামাও। তোমাকে না আমার ব্যাপারে সত্যি কথা বলতে হবে না গো। বুঝতে পারছি, একটা বড় রকমের অশান্তি কাটাবে। নতুন করে অশান্তি হওয়ার কি আছে গো বাবা? যা অশান্তি হওয়ার তো হয়েই আছে। মেয়েকে গলায় করে ঘুরে বেড়াচ্ছ, সেটা অশান্তি নয়? কেমন বাবা গো তুমি? হ্যাঁ, জামাইয়ের কাছে কি দরবার করতে পারছো না? মেয়ের অধিকার চাইতে পারছো না? একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, তারপরও সে তার বাপের বাড়িতে পড়ে আছে। তার জীবনে কতটা অশান্তি চলছে তুমি ভাবতে পারছো? দেখো, তোমরা যখন কিছু করতে পারছো না, করো না, কিন্তু তোমার ছেলের বউ হয়ে আমি তো করছি, আমাকে তাহলে করতে দাও না, আমাকে আটকাচ্ছ কেন? আর অশান্তি হলে হবে, ঠিক আছে? ও ডলিদি, আর চোখের জল ফেলো না তো। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার আর স্বদেশদার মিলমিশ হয়ে যাক, তারপর তুমি এ বাড়িতে থাকো না, কোনো তো বারণ নেই। আমরা তো সবাই মিলে একসঙ্গে থাকবো গো।
দেখো, আমার যদি কোনোদিনও টাকা পয়সা হয়, যদি আমি আর তোমার ভাই ভালো রোজগার করতে পারি, তাহলে ইচ্ছে আছে জানো তো একটা জমি কিনবো। সেই জমি কিনে একটা পাকা বাড়ি তৈরি করব। আর সেই পাকা বাড়িতে তো তোমারও স্বদেশদারও ঘর থাকবে, তোমরাও থাকবে ওখানে। টলিদি, দেখো স্বদেশদা তো এই পাড়াতেই থাকে, সে একজন স্কুল টিচার কি না? সে রোজ কাঁধে ব্যাগ ঝুলি স্কুলে যায়, আর তার বউ কলতলে জল ভরে। সেটা দেখতে কারোর ভালো লাগে বলো তো? ডলিদি, আর কেউ এটা মেনে নিলেও এই ফুলঝুরি কিন্তু এটা মানবে না। ঠিক আছে গো মা, তুমি একটা কাজ করো, তুমি আগে সংসারটাকে সাজিয়ে বসো, তারপরে সমস্ত হবে। এখন থাক। না না, ফুলঝুরি এই যে সংসারের এসেই হালটা ধরেছে না, এতে আমরা সবাই খুব খুশি হয়েছি। আর এটাই আমাদের বক্তব্য। বড়লোক বলে ওদের সবটা মেনে নিতে হবে, আর আমরা গরিব বলে আমাদের সঙ্গে যা ইচ্ছে তাই করবে, এটা তো হতে পারে না। আমি একটা কথা বলছি, যে ফুলঝুরি যেমন গরিবের দুঃখটা বোঝে, তেমন বড়লোকেরটাও বোঝে। কারণ ও এক সময় গরিবের মেয়ে ছিল, আর আজ ও বড়লোকের বাড়ির মেয়ে হয়েছে, আর ওই পারবে এর একটা ব্যবস্থা করতে। এ আমি বলে রাখলাম, তোমরা দেখে নিও। আসবো? কি ব্যাপার, তুমি কি করতে এসেছো এখন? বলছি, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আন্টি। লাভ বা ক্ষতি কোনো কিছুরই আমাদের আর কোনো দরকার নেই। কি বলছো এগুলো আন্টি? আমি তো আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছি। তা ফুলঝুরি, বল তুই কেমন আছিস? অনেক তো হয়েছে, তুমি আবার কেন এসেছো? অপমান হতে? হ্যাঁ, আমার ছেলে তো বিয়ে হয়ে গেছে, হয়তো বৌমা এসে গিয়েছে, তাহলে তুমি কি যেচে অপমান হতে এসছো? আরে তোমাদেরও তো ছাড়াছাড়ি হয়ে গেছে, একদম লেখাপড়া করে তোমাদের আইনত ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে আবার তুমি কেন এসছো আমি বুঝতে পারছি না। আঙ্কেল, আমি আমার বোনের সঙ্গে দেখা করতে আসতে পারি না? মানে আমার কি আর সেই অধিকারও নেই? না না চড়ুই দিদি, সেই অধিকার তোমার কেন থাকবে না? কিন্তু কি বলো তো, আমি যখন ও বাড়িতে ছিলাম তখন তো কোনোদিন আমার খোঁজ নিতে আসোনি। আজ আমার শ্বশুর বাড়ি আসার পর তুমি আমার খোঁজ নিতে এসেছো। না, এসেছো সেটা খুব ভালো কথা, তুমি আমার দিদি হও, বোনের খোঁজ তো নিতে আসতেই পারো। আর এখন তুমি এ বাড়ির কুটুম, তোমায় তো যত্নার্থী করতে হবে। কাকিমারা দেখেছো? হ্যাঁ, আমার দিদি এসেছে। আমার দিদির আবার এখন আমার ওপর একটু মন টেনেছে। আরে আসলে বাড়িতে একটু মিষ্টি বেঁচে গেছিল, তো আমি নিয়ে এলাম সবার জন্য। তোমরা সবাই খেও, হ্যাঁ তোমরাও খেও। আর আমি কি ভাবছিলাম বলতো ফুলঝুরি, একটা মিষ্টি আমি নিজের হাতে তোকে খাওয়াতে চাই। চড়ুই দিদি, আমি না তোমার হাতে কিছু খেতে পারবো না গো। দেখো, এই ব্যাপারে না আমি তোমাকে একদম বিশ্বাস করি না। না, আগে তো অনেক রকম ঘটনা ঘটেছে, আর এখন তো আর আমি একা নই, আমার ওপর অনেক মানুষ নির্ভর করছে। তাই আমি আমার জীবনকে আর বিপদের মুখে ফেলতে চাই না। তাই আমি তোমার আনা কোনো কিছু খেতে পারবো না। এই ফুলঝুরি, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি তো? তুই আমাকে এরকম ভাবে দুঃখ দিবি? হ্যাঁ, আমি তো শুধু একটা মিষ্টি খাওয়াবো ভেবেছিলাম তোকে দিদি হিসেবে। আমি তো ক্ষমাও চেয়েছি, বল তোদের সবার কাছে, বল চাইনি আমি? তুমি খাবে না ফুলঝুরি?